স্পাইনাল কর্ড। এখানে আমরা যে এই যে হলুদ হলুদ যে জিনিসগুলো দেখছি এটাই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর এই যে যে ফাইবারগুলো দেখছি এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল কর্ড মূলত আমাদের ব্রেনেরই একটা কন্টিনিউশন। আমরা জানি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন এবং স্পাইনাল কর্ড একটি মূল পার্টস। পেরিফেরাল নার্ভ তো আরও অন্যান্য জিনিসপত্রগুলি আছে। যাই হোক, আমাদের এটা আমরা জানি যে আমাদের ব্রেনের এটা হচ্ছে এখানে ব্রেন আমাদের রয়েছে, সেই ব্রেনেরই কন্টিনিউশন স্পাইনাল কর্ড হিসাবে আমাদের এই স্পাইনাল ক্যানেলের মধ্য দিয়ে আমাদের এখানে আসে। তো এই স্পাইনাল কর্ডের স্টার্ট কোড থেকে C1, হ্যাঁ, আমরা জানি C1 হচ্ছে অ্যাটলাস্ট, এখান থেকে মেডুলা অবলাঙ্গাটার এখান থেকে শুরু হয়ে C1, তার মানে হচ্ছে অ্যাটলাস থেকে স্পাইনাল কর্ড শুরু। আর এই স্পাইনাল কর্ড শেষ হচ্ছে L1-এর C1-এর আপার বর্ডার আর L1-এর লোয়ার বর্ডার। হ্যাঁ, তার L1 কোনটা? 5 4 3 2 1, এই 1-এর এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই L1-এর লোয়ার বর্ডার এখানেই আমাদের স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাবে। এখানে আমাদের স্পাইনাল কর্ডটা শেষ হবে, আমাদের এটা মনে রাখতে হবে। তো অ্যাজ এ বিগিনিং, বাচ্চা যখন একটা বাবু যখন মার পেটে থাকে তখন কিন্তু এই স্পাইনাল কর্ড কিন্তু এখানে না, স্পাইনাল কর্ড কিন্তু এই পর্যন্তই থাকে, পুরো স্পাইনাল কর্ড জুড়েই থাকে। কিন্তু যখন বাবু হওয়ার পর আমাদের এই ভার্টিব্রাগুলো দ্রুত বড় হয়, সেই অনুপাতে আমাদের যে স্পাইনাল কর্ড সেই অনুপাতে বড় হয় না, যার ফলে আমাদের আস্তে 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 যখন আমাদের এই বোনসগুলো ভার্টিব্রাগুলো বড় হয়, স্পাইনাল কর্ড ওই L1 পর্যন্ত থেকে যায়, নিচে বড় হয়ে এটা এক্সটেন্ড পর্যন্ত বোনসগুলো বড় হয়ে হয়, কিন্তু স্পাইনাল কর্ড এই L1 পর্যন্তই থেকে যায়। তো এই বিস্তৃত, তাহলে আমরা স্পাইনাল কর্ড যদি আমরা বলি, খুব লক্ষ্য করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে আলোচনায় এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, হ্যাঁ, যেগুলো খুব বেসিক আলোচনা, যেগুলো আমাদের অনেক মেডিকেল স্টুডেন্ট এবং ফিজিওথেরাপিস্টদের ওই জায়গাটা খুব কনফিউজড। আমরা এই জায়গাটা ক্লিয়ার করবো আজকে যারা আমাদের সাথে থাকবেন তারা আমাদের যেগুলো ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ব্রেন এবং স্পাইনাল কর্ডের এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের স্পাইনাল শুরু এখানে যে C1 হয় আপার বর্ডার, আর এখানে L1 যদি হয় লোয়ার বর্ডার। হ্যাঁ, এই L1-এর লোয়ার বর্ডার পর্যন্ত আমাদের স্পাইনাল কর্ড শেষ। তো এখন এই প্রত্যেকটা, যেমন আমাদের ব্রেন আমাদের প্রোটেকশন থাকে, তাই না? ব্রেনকে আমাদের স্কাল থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আমাদের ব্রেনকে প্রোটেকশন দিয়ে রেখেছে। অনুরূপভাবে আমাদের স্পাইনাল কর্ডও কিন্তু প্রোটেকশন আছে, ভার্টিব্রা দিয়ে এক প্রোটেকশন না থাকে। যেমন আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে এটা যদি আমাদের ভার্টিব্রা হয়, হ্যাঁ, আর এই যে মাঝখানে যে ছিদ্রগুলো, দর্শক লক্ষ্য করেন, এই যে মাঝখানে ছিদ্র, এই বোনস এদিকে প্রোটেকশন, এদিকে প্রোটেকশন, সামনের দিকে প্রোটেকশন, আর ওই যে নরম যেই রাবারের মতো ইয়েলো কালার দেখতেছেন ওইটাই স্পাইনাল কর্ড। তাহলে ওইটা কিন্তু চতুর্দিকে প্রোটেকশন থাকে। এছাড়াও আরেকটা প্রোটেকশন থাকে যেটা আমরা বলতেছি মেনিনজেস দিয়ে। মেনিনজেস হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, এটা কিন্তু নার্ভ টিস্যু না। মেনিনজেস হচ্ছে কানেকটিভ টিস্যু, আর স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভাস টিস্যু। এই বিষয়ে আমাদের ক্লিয়ার বুঝতে হবে। তাহলে এই যে স্পাইনাল কর্ডের আবার 3টা লেয়ার থাকে, যেটা মেনিনজেস বলতেছি, যেটা প্রোটেকশন দিয়ে রাখে। যদি আমি স্পাইনাল কর্ড ধরি, তাহলে এখানে আমাকে একটা লেয়ার যদি আমি কাগজ দিয়ে যদি এরকম করে মুড়াই, হ্যাঁ, তাহলে এই একটা লেয়ার হইলো। এটা যদি আরেকটা মুড়াই, আরেকটা লেয়ার হইলো, আরেকটা কাপড় দিয়ে আরেকটা লেয়ার হইলো, তাহলে 3টা লেয়ার। অর্থাৎ যদি সবচেয়ে উপরে যে লেয়ারটা যদি আমি ধরি সেটা হচ্ছে আমাদের ডুরামেটার, তারপরে এই লেয়ারটা যদি আমি সরাই তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যারেকনোমেটার, আর এটা যে আমাদের আছে যেটা আমাদের একদম কলমকে ইম্প্যাক্ট করে রেখেছে সেটা হচ্ছে পায়ামিটার। তো ইপিডুরাল স্পেস নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আগে একটা সময় আমাদের যে নর্মাল ডেলিভারি খুব বেশি হইতো, পরে মাঝখানে এখন তো আমাদের সিডেন্টারি ওয়ার্কের কারণে আমাদের যে আধুনিক যুগের যেই মহিলারা, যে মেয়েরা আছেন তার বিয়ের পরে ব্যথা তারা সহ্য করতে পারেন না, যার ফলে সিজারের প্রবণতা অনেক বাড়তেছে। আচ্ছা, এই যে আমাদের মহিলারা, এখানে যদি একটু অপ্রাসঙ্গিক কথা আলোচনা হচ্ছে, তারপরে গুরুত্বপূর্ণ, তাই আমি আলোচনা করছি। আমাদের যে বর্তমান যুগের যে মেয়েরা, হ্যাঁ, সেই মেয়েরা আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই কম, আর মোবাইলের কারণে সারাক্ষণ সবাই মোবাইল এবং পড়াশোনার কারণে অ্যাক্টিভিটি একদমই নাই। আমাদের নানি দাদিরা যখন তারা যারা গ্রামে ছিলেন তারা কিন্তু অনেক হেভি অ্যাক্টিভিটি করতেন,
ঘরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার কারণে তাদের শরীরের স্ট্রেংথ ছিল অত্যন্ত বেশি এবং তাদের পেন পারসেপশন ছিল অত্যন্ত বেশি। আর আমাদের আধুনিক যুগে মেয়েদের পেন পারসেপশনও কম, সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল স্ট্রেংথ কম থাকার কারণে তারা পেন একদমই সহ্য করতে পারেন না, যার ফলে অল্প একটু পেনেই কিন্তু কী হচ্ছে, তারা সহ্য করতে না পারার কারণে সিজারে চলে যাচ্ছে। এই কারণে বর্তমান যুগে একটা আধুনিক হচ্ছে যে ইপিডুরাল স্পেসে আমাদের এই অ্যানেস্থেশিয়া দিয়ে আমাদের অনেক ক্ষেত্রে আমার নর্মাল ডেলিভারি করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এবং হচ্ছেও তাই। অর্থাৎ গাইনোকোলজিস্টরা কী করছেন, এই স্পেসেই কিন্তু অবশ করে তারা ব্যথা অনুভব হচ্ছেন না, যার ফলে তারা কোড দিয়ে তারা নর্মাল ডেলিভারি করানোর দিকে মনোনিবেশ করতেছেন এবং নর্মাল ডেলিভারি হচ্ছেও তাই। এটা একটা জনপ্রিয় মাধ্যম এখন। যাই হোক, যে আলোচনা করতেছিলাম যে স্পাইনাল কর্ডের আমরা সবচেয়ে বাইরের স্পেসটাকে আমরা ইপিডুরাল স্পেস বলতেছি, তারপরে অ্যারাকনয়েড স্পেস, তারপরে পায়ামিটার পায়া স্পেস। সে যাই হোক, এখন আমরা যে আলোচনা করতেছিলাম যে L1-এর লোয়ার বর্ডারে কিন্তু স্পাইনাল কর্ড শেষ, বাট এই যে বললাম আমরা পায়ামিটার, অ্যারাকনয়েড মিটার আর ডুরামিটার এগুলি কিন্তু শেষ হয় না। এটা কিন্তু অনেক দিন অনেক 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 স্ট্রেংথ অনেক একদম কক্সিস পর্যন্ত তার এই স্পাইনাল কর্ডের কন্টিনিউশন থাকে। হ্যাঁ, স্পাইনাল কর্ড না, কিন্তু স্পাইনাল কর্ডের একটা ফিলামেন্টের মতো একটা সুতা মতো একটা কন্টিনিউশন কিন্তু এই কক্সিস পর্যন্ত বিদ্যমান। তার যে কথাটা বলছিলাম, দর্শক লক্ষ্য করেন আপনারা যে এই যে আমরা যে L1-এর লোয়ার বর্ডারে স্পাইনাল কর্ড শেষ, বাট S2 পর্যন্ত, হ্যাঁ, এই S1 আর S2 অর্থাৎ এই পর্যন্ত, এই S2 পর্যন্ত আমাদের অ্যারাকনয়েড মিটার এবং ডুরামিটার দুইটাই কিন্তু বিদ্যমান। আর L1 এখান থেকে স্পাইনাল কর্ড শেষ। স্পাইনাল কর্ডের আরেকটি সুতার মতো ধরা যাক আমাদের এইটা একটা স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডটা এখানে শেষ হয়েছে, আর এখান থেকে একটা সুতা ধরা গেলো এই যে আমাদের একটা বয়ার এই তারটা যদি আমি ধরি, তাহলে এই তারটা এখান থেকে শুরু হয়ে ওই S2 পর্যন্ত বিস্তৃত। তাহলে S2 পর্যন্ত 15 সেন্টিমিটার। হ্যাঁ, আর এরপরে আমাদের আরও 5 সেন্টিমিটার আমাদের হয়েছে আপনার এখান থেকে এই 15 পর্যন্ত আমরা বলবো এক্সটার্নাল। হ্যাঁ, এটাকে বলতেছি ফাইলাম টার্মিনালিস এক্সটার্নাল, আর ইন্টারনাল। আর তারপরে 5 সেন্টিমিটারকে আমরা বলবো ফাইলাম টার্মিনালিস এক্সটার্নাল। এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল। তাহলে ফাইলাম টার্মিনালিস কী জিনিস বলছে যে এই যে S2 L1-এর লোয়ার বর্ডার পর্যন্ত যখন আমাদের স্পাইনাল কর্ডটা শেষ হয়েছে, সেখানে একটা কোণার মতো হয়। সেই কোণার মতো কীরকম দেখা গেলো, আমরা যে এই চিত্রটা আমরা রাখছিলাম তখন দেখা গেলো এটার এই যে এরকম একটা প্রান্ত আছে, এটাকে আমরা বলতেছি কোনাস মেডুলারিস। দর্শক লক্ষ্য করেন, এটাকে বলতেছি আমরা কোনাস মেডুলারিস। এই জায়গাটা যেখানে স্পাইনাল কর্ড এখানে শেষ, আর এটার নাম কি কোনাস মেডুলারিস। এরপরে কোনাস মেডুলারিসের পরের থেকে এটাকে আমি মিন করলাম, এইটা লম্বা করে নিচের দিকে যাচ্ছে, এটাকে বলতেছি আমরা ফাইনাল টার্মিনালিস। কী নাম? ফাইনাল টার্মিনালিস। এই ফাইনাল টার্মিনালিস কোন পর্যন্ত আছে? একদম কক্সিস পর্যন্ত। তাহলে এখানে কক্সিস কোন পর্যন্ত? কক্সিসের 1 পর্যন্ত। এই যে কক্সিস 1-এর 1 এই যে কক্সিসের 1 পর্যন্ত, এই বডি পর্যন্ত কি আছে? ফাইনাল টার্মিনালিসের কন্টিনিউশন। আচ্ছা, তাহলে ওই যে আমি একটু আগে বললাম ডুরাল স্পেস, সাবঅ্যারাকনয়েড স্পেস, এটা শেষ হচ্ছে কোথায়? এই S2-তে। এই S2 পর্যন্ত আমাদের অ্যারাকনয়েড স্পেস, অ্যারাকনয়েড মিটার আর হলো ডুরামিটার এখানে শেষ হয়ে গেছে। কিন্তু S2 থেকে এই কক্সিস 1 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ডুরামিটারও নাই এবং অ্যারাকনয়েড মিটারও নাই, কিন্তু কি আছে? ফাইনাল টার্মিনালিস কিন্তু বিদ্যমান। আচ্ছা, এখন তো এই যে L1-এর পরে চুলের মতো, ঘোড়ার লেজের চুলের মতো অনেকগুলো আমাদের নার্ভ ফাইবার চুলের মতো এরকম করে থাকে। হ্যাঁ, আর এটা কর্ডাইকুনা বলে। এগুলো কি বলতেছে আমরা? এই যে এখান থেকে ধরেন এখানে এর নিচে অনেকগুলো ফাইবার ঘোড়ার লেজের মতো চুলের মতো থাকে, যে নার্ভের রুট থাকে এখানে। আর এই রুটগুলো অনেকগুলো নার্ভের রুটগুলিকে একসাথে বলা হয় দেখতে ঘোড়ার লেজের মতো, তাই এর নাম হলো
কর্ডা ইকিউনা। কি বলা হয় এটাকে? কর্ডা ইকিউনা। তাহলে আমরা ফাইনাল টার্মিনাস কোন পর্যন্ত আছে? কক্সিস 1 পর্যন্ত। তাহলে টোটাল নার্ভ ফাইবার আমরা যে আমাদের যে কথা বলছিলাম, তাহলে এই যে এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ, আর ওটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল নার্ভ কয় জোড়া? 31 জোড়া। তাহলে সার্ভাইকাল 8টা। সার্ভাইকাল 8টা কেন? আমরা জানি সবাই যে সার্ভাইকাল 7 হচ্ছে 7টা সার্ভাইকাল ভার্টিব্রা, কিন্তু এই সার্ভাইকাল ভার্টিব্রার একটা উপরের দিকে একটা নার্ভ থাকে, নিচের দিকেও নার্ভ থাকে। এই জন্য সার্ভাইকালে 8টা সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, আর থোরাসিক 12টা। তাহলে 8টা আর 12টা কয়টা? 20টা। লাম্বার 5টা, সেক্রাল 5টা, এখানে 10টা। তাহলে 20টা 10টা 30টা। আর কক্সিসের 4টা নার্ভ স্পাইনাল নার্ভ একটা নার্ভ হিসাবে প্রেজেন্ট করে, যার নাম হলো 1 কক্সিজাল নার্ভ। এখানে নার্ভ কিন্তু 4টা, কিন্তু একসাথে একটা নার্ভ হিসাবে রিপ্রেজেন্ট করে, যার ফলে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। তাহলে আমরা যে কথা বলছিলাম যে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে কোথায়? L1-এর লোয়ার বর্ডারে। আর এর নিচে কি আছে? ফাইনাল টার্মিনালিস আছে। ফাইনাল টার্মিনালিস তখন পর্যন্ত S1 পর্যন্ত কিন্তু ওই স্পেসটা থাকে, অ্যারাকনয়েডিস মিটারও থাকে, ডুরা মিটারও থাকে। এই S1-এর পরে S2-র পরে কিন্তু আর অ্যারাকনয়েড মিটারও নাই, ডুরা মিটারও নাই, কিন্তু নার্ভ ফাইবার কিন্তু আছে। আর সেরকম পর্যন্ত আছে, কক্সিস 1 পর্যন্ত আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বাচ্চা যখন নিউনেটাল অবস্থায় কিন্তু L1-এ কিন্তু স্পাইনাল কর্ড শেষ হইলেও কিন্তু কখনো কখনো L3 পর্যন্ত, তখন নিউনেটালে পর্যন্ত L3 পর্যন্ত এর বিস্তৃতি থাকতে পারে একদম ছোট অবস্থায়। আমরা কি বললাম? L1 স্পাইনাল কর্ড শেষ, কিন্তু একদম ছোট অবস্থায় যখন নিউনেটাল অবস্থায় L3 পর্যন্ত কি থাকতে পারে? স্পাইনাল কর্ড থাকতে পারে। আচ্ছা, আমরা যে এই স্পাইনাল কর্ডের যে আমরা বললাম যে কাভারিং, সেটা কি মেনিনজেস, এবং এর মধ্যে কি থাকে? সেই মেনিনজেসের একটা লেয়ারে সাব অ্যারাকনয়েড স্পেসে কি থাকে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। কি থাকে? CSF থাকে। সেই CSF আমরা কোত্থেকে কালেক্ট করি? এই জন্যই আমরা কোত্থেকে L3 and L4 এর মাঝখানে। দ্যাট মিনস হচ্ছে যে এটা 5, এটা 4, এটা 3 এবং 4, এই দুটা মাঝখানে আমরা এই লেভেলে গিয়ে আমরা এখানে আমরা কি করি? আমরা এখানে একটা সিরিঞ্জ দিয়ে এই CSF কালেক্ট করি। কেন এখানে করি? আমরা আরও উপরে কেন করি না? কারণ আরও উপরে যদি করি তাহলে স্পাইনাল কর্ড, দেখা গেলো আমি যদি L1-এ করতে চাই, তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক L1-এর স্পাইনাল কর্ড কী হতে পারে? ইনজুরি হয়ে যেতে পারে। এখন আমাদের বিষয় হচ্ছে যে এই স্পাইনাল কর্ড লম্বা কতটুকু? 45 সেন্টিমিটার। এই স্পাইনাল কর্ডটা আমাদের 45 সেন্টিমিটার। আচ্ছা, আর ভার্টিব্রা কলম তার মধ্যে বললামই আমরা, ওজন কত? 30 গ্রাম। ওজন কত? 30 গ্রাম। এক্সটেন্ড করতে থেকে SC1 থেকে L1 লোয়ার বর্ডার পর্যন্ত এর বিস্তৃতি। আচ্ছা, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে পেরিফেরাল যে আমরা এই স্পাইনাল নার্ভ বললাম, লক্ষ্য করেন আপনারা যে আমরা সাপোজ আমি যদি বলি, এইটা যদি আমি বলি যে L1 স্পাইনাল নার্ভ, L1-এর স্পাইনাল নার্ভ যদি এটা হয়, এখানে তো স্পাইনাল কর্ড শেষ। আর এটা যদি আমি কক্সিসের, দেখা যাক এইটা যদি আমি L5, দেখা গেল এইটা হচ্ছে S5, হ্যাঁ S4, সাপোজ S4 যদি সেক্ট্রাল নার্ভ হয়ে থাকে, তাহলে এটার স্পাইনাল কর্ডের কন্টিনিউশন কোথায়? স্পাইনাল কর্ড তো L1-এ শেষ হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? খুব লক্ষ্য করতে হবে আমাদের। L4 যদি এটা সেক্ট্রাল নার্ভ হয়ে থাকে, তাহলে সেক্ট্রাল নার্ভ তো অবশ্যই স্পাইনাল কর্ডেরই একটি তার সাথে যোগাযোগ থাকবে না? অবশ্যই যোগাযোগ আছে। তাহলে স্পাইনাল কর্ড শেষ হচ্ছে কোথায়? L1-এ। তাহলে বোঝা গেল যে L1-এই ওই কক্সিজের যেই নার্ভ, কক্সিজাল যে নার্ভ আছে, যেটা আমরা 1 কক্সিজাল নার্ভ বললাম, এটার রুট ভ্যালু কোথায়? L1। উৎপত্তি এখানে, আর এটা শেষ হচ্ছে কোথায় গিয়ে? নার্ভটা কোন এখান থেকে বেরোইছে এখান দিয়ে, কিন্তু এখানে উৎপত্তি হয়ে আসছে। ব্যাপারটা আমি বুঝাতে পারছি?
ব্যাপারটা দেখা গেলো যে এটা যদি স্পাইনাল নার্ভ হয়ে থাকে, দর্শক লক্ষ্য করে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে আমাদের স্পাইনাল ফোরামেন, যেটা যেটা আমাদের সেন্ট্রাল ক্যানেল, যেটা সেই যে সেন্ট্রাল ক্যানেলে যেটা আমাদের ভার্টিব্রার যেটা আমরা যেটা এই যে এইটাকেই মিন করছে যে এই সেন্ট্রাল ক্যানেল, যেটা সেন্ট্রাল ক্যানেলেই তো স্পাইনাল কর্ডটা থাকে। তো এই মাঝখানের এই যে এটা যদি ক্যানেল থাকে, তাহলে এখানে যদি স্পাইনাল কর্ড এটা হয়ে থাকে, তাহলে এখানে যদি নার্ভটা উৎপত্তি হয় এখান থেকেই বের হয় নাই, অনেক নার্ভের রুটগুলো এখানে উৎপত্তি হয়েছে, এটা এখান থেকে নিচ দিয়ে এখান দিয়ে এসে 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 এখান দিয়ে বেরিয়েছে, উৎপত্তির জায়গায়, কিন্তু নার্ভ ফাইবারটা বেরিয়েছে এখান দিয়ে। অর্থাৎ এই সেগমেন্ট এইটা কিন্তু ফোরামেনের নার্ভ ফাইবার কিন্তু আরও অনেক নিচ দিয়ে বেরিয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে আমাদের বলা হয় যে এক একটা লেভেলে এটার যোগ করতে হয়, হ্যাঁ, যোগ করে করে এটাকে আমাদের বলা হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, T1 সেগমেন্টে আমাকে কি করতে হবে, আমার T1 সেগমেন্টে আমাকে লাম্বারে 1, 2 আমাকে দেখতে হবে, অর্থাৎ লাম্বারের 2 নাম্বার সেগমেন্ট দেখা গেল এটার নার্ভ ফাইবার এখানে, কিন্তু এটার উৎপত্তি হয়েছে নাম্বার 1, 12, 11, 10, অর্থাৎ এই সেগমেন্টে L1-এর এই সেগমেন্টে L1 নার্ভটা তৈরি হয়েছে, রুট বিলু এখানে নিচ দিয়ে এসে এখান দিয়ে বেরিয়েছে। বুঝতে পারছি কথাটা? মানে এই ফাইবারটা এটা কিন্তু এখান থেকে তৈরি এখানে বের হয় নাই, দর্শক লক্ষ্য করেন, এখান থেকে তৈরি এখানে বের হয় নাই, এটা তৈরি হয়েছে এখানে এই লেভেলে, তৈরি ওই তল দিয়ে ঢুকে 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 এখান থেকে বেরিয়েছে। ক্লিয়ার হবে? স্পাইনাল কর্ডের সেগমেন্টটা উৎপত্তি যোগায় সেগমেন্ট একটা জায়গার থেকে, কিন্তু এর ফাইবারটা বেরিয়েছে কিন্তু আরেকটা ফোরামেন দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? এটা ঠিক আছে L1 নার্ভ ফাইবার, বাট এটা তৈরি এই জায়গায় না, উৎপত্তি কোথায়? এই জায়গায়। অতএব আমরা অনেক সময় এই বিষয়ে লক্ষ্য রাখবো যে আমরা যখন আমার এমআরআই করতে দেই, অতএব আমাদের লাম্বোস্যাক্রাল এমআরআই করতে গেলে যদি আমরা লাম্বারের কোনো প্যাথোলজি যদি আইডেন্টিফাই করতে চাই, দর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, তাহলে আমরা কি করব, আমরা শুধু লাম্বারস্যাক্রালের এমআরআই করব না, আমরা থোরাসিক সেগমেন্টের এমআরআই করব। কেন? ওই থোরাসিক সেগমেন্টে যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে কিন্তু এই লাম্বারের সেগমেন্টের যদি প্যাথোলজি জানতে চাই, তাহলে আমাকে এমআরআই করতে হবে কোনটা? থোরাসিক লেভেলে। আমি ক্লিয়ার বুঝাইতে পারতেছি ব্যাপারটা? কেন? কারণ সেগমেন্টটা উপরে, লাম্বারও তো আমি প্যাথোলজি পাবো না, পাবো কোথায়? থোরাসিক রিজনে, কারণ উৎপত্তিটা থোরাসিক লেভেলে তৈরি হয়েছে, তৈরি ফাইবারটা আমরা লাম্বার সেক্টরে প্রেজেন্ট করতেছে জায়গা দিয়ে, উৎপত্তির কোথায়? থোরাসিক রিজনে। অতএব এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে আমাদের এটা মনে রাখতে হবে, যাতে করে আমরা ভুলটা না হয়। তাহলে স্পাইনাল কর্ড সম্পর্কে আমাদের একটা ধারণা পেলাম আমরা। এবার আসি আমাদের এই যে স্পাইনাল কর্ডের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, দর্শক আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে লিগামেন্টাম জেন্টিকুলেটাম, এটা হচ্ছে একটা লিগামেন্ট, এটা স্পাইনাল কর্ডকে কী করে? স্টাবল করে রাখে। দর্শক এখানে লক্ষ্য করেন, এই স্পাইনাল কর্ড আমরা বললাম এখানে উৎপত্তি, এটা তাহলে এখানে কে স্টাবল করছে? ফোরামেন ম্যাগনাম, হ্যাঁ, যেটা মেডব্লকলাঙ্গের শুরু, ফোরামেন ম্যাগনাম এখানে একটা প্রান্ত স্টাবল আছে, L1-এ একটি স্টাবল আছে, আর মাঝখানের যে এই সমপুরাটাই এই লিগামেন্টাম জেন্টিকুলেটাম স্টাবল করে রাখছে। এটা একটা লিগামেন্ট যেটা বেঁধে রাখতেছে, হ্যাঁ, দেখা গেলো যে এটা যদি স্পাইনাল কর্ড হয়, আর এটা যদি আমি ফোরামেনটা ধরি, তাহলে এখানে এটা লিগামেন্ট এরকম করে এরকম আড়াআড়ি অ্যান্টেরিয়র লেটারালি এটা এরকম করে কী করছে? আটকে রাখছে, যাতে করে স্পাইনাল কর্ডের স্টাবল থাকে। এটা আমাদের মনে রাখতে হবে যে লিগামেন্ট জেন্টিকুলেটাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসবো আমরা যে এই স্পাইনাল কর্ড এর ভিতরে ক্রস সেকশন যাবো। দেখা গেলো আমরা যদি এরকম একটা কাটি, তাহলে সেই কাটলে আমাদের এই যে স্পাইনাল কর্ডটা দেখতে কেমন দেখা যাবে? এই স্পাইনাল কর্ডটা যদি আমরা স্পাইনাল কর্ড দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে এই যে এটা হচ্ছে গ্রে ম্যাটার, আর এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, আর এটাকে বলতেছি আমরা গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটার, এটা হোয়াইট ম্যাটার, হ্যাঁ। একটা স্পাইনাল কর্ডের কয়টা অংশ থাকবে? একটা হলো অ্যান্টেরিয়র পার্ট থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পার্ট, লেটারাল পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট বা ডর্সাল, ভেন্ট্রাল, ডর্সাল, লেটারাল। এখন এই স্পাইনাল কর্ডে আমরা বলবো যে এটা লেটারাল কলাম, এটা অ্যান্টেরিয়র ভেন্ট্রাল কলাম, এটা হচ্ছে ডর্সাল কলাম। ব্যাপারটা এরকম, দর্শক লক্ষ্য করে যে এই তো স্পাইনাল কর্ড,
তাহলে এই যে পোস্টেরিয়র যে কলাম, এর লম্বা একটা কলাম উপরে দিকে উঠে গেছে, এটাকে আমরা বলতেছি ডরসাল কলাম। এই রাইট ডরসাল কলাম, লেফট ডরসাল কলাম। লেটারাল সাইডে আরেকটা কলাম উঠছে, যেটাকে আমরা লেটারাল কলাম বলবো, সামনের দিকে ভেন্ট্রাল কলাম। এই কলামগুলো আমাদের হোয়াইট ম্যাটারের যে আমরা বললাম, যেটা দেখাইলাম, হোয়াইট ম্যাটার আমাদের সেন্সরি, হ্যাঁ, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলি আমরা। আমরা আমাদের অনুভূতিগুলো, আমাদের এই যে মশা কামড়গুলো, টেম্পারেচার, গরম ঠান্ডা অনুভূতিগুলো, ভাইব্রেশনগুলো আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে এই এই নার্ভগুলো, নার্ভ ফাইবারগুলো। আর এই যে আমার উপর দিকে উঠতেছে, এটাকে বলছে অ্যাসেঞ্জিভ ট্র্যাক্ট। হ্যাঁ, একটা নার্ভ ফাইবারগুলো, অনেকগুলো নার্ভ ফাইবার যখন আমাদের অনেকগুলো সেন্সর উপর দিকে ব্রেনে নিয়ে যায়, তখন এই ট্র্যাক্ট বলি আমরা, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এর উপর দিকে উঠে আমাদের ব্রেনে চলে গেছে। আর উপর থেকে আবার যে নার্ভগুলো আমাদের নিচের দিকে আসে, যেমন আমরা মোটর ট্র্যাক্ট বলতেছি, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট অথবা পিরামিডাল ট্র্যাক্ট আমরা বলতেছি। তো যেই কথা বলতেছিলাম যে পোস্টেরিয়র কলামে আমাদের কি থাকবে, ভাইব্রেশন। ভাইব্রেশন আমাদের এই যে ভাইব্রেশন অনুভূতিটা, হ্যাঁ, টাচ ভাইব্রেশন, এগুলো আমাদের ফুট টাচ সেন্সেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এগুলো এই যে অনুভূতিগুলো, ভাইব্রেশন, টাচ, এগুলো এই পোস্টেরিয়র কলাম দিয়ে আমাদের ব্রেনে উঠে উঠতেছে। আর লেটারাল সাইডে আমাদের কি আছে, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেখান দিয়ে আমাদের পেইন, যে আমাদের অনুভূতি, টেম্পারেচার যে অনুভূতি, গরম না ঠান্ডা, আমি যে একটা অনুভূতি দিলাম, এটা কি একটা দেখা গেল গরমের আগুনের শেখার যদি কোনো গরম কিছু আমি লাগাই, সেটা অনুভূতিটা আমার ব্রেনে গেল, সেটা যদি উপরের দিকে থাকে তাহলে কিউনিটাস বলি আমরা, হ্যাঁ। আর নিচের থেকে যদি যায় সেটা আমরা গ্রাসিলিস বলি। যেই নিউক্লিয়াস আমরা যে উপর দিকে নিচে থেকে যায় সেটাকে আমরা গ্রাসিলিস বলি। আর উপর দিকে ফানিকুলাস কিউনিটাস বলি আমরা। ফানিকুলাস কিউনিটাস আমাদের আপার লিম্বের অনুভূতিগুলো পোস্টেরিয়র কলাম দিয়ে আমাদের ব্রেনে যাচ্ছে। তার মানে আমাদের পোস্টেরিয়র কলাম কী নিচ্ছে, ভাইব্রেশন নিচ্ছে এবং পজিশন নিচ্ছে, কোন পজিশনে আমি দাঁড়িয়ে আছি, এই অনুভূতিটা পিছন দিকে যাচ্ছে। আর লেটারাল সাইডে আমাদের পেইন, টাচ, আমি যে ব্যথার অনুভূতিটা আমাদের কোথেকে যাচ্ছে, আমার লেটারাল কলাম দিয়ে আমার উপর দিকে যাচ্ছে। আর সামনের দিকে কী যাচ্ছে, সামনের দিকে আমাদের কিছু কিছু অনুভূতি আছে, যেগুলো মোটরও কিছু সামনের দিকে আছে, যেটা আমাদের পিরামিডাল ট্র্যাক্টগুলি, কিছু কিছু পিরামিডাল ট্র্যাক্ট যেটা ডিসেকশন হয় না, মানে ক্রস সেকশন হয় না, সেটা সামনের দিকে এসে আমাদের অ্যান্টেরিয়র কলাম দিয়ে সামনের দিকে মোটর কলাম হিসাবে সামনের দিকে প্রেজেন্ট করে। তাহলে মোটামুটি ক্রস সেকশন এইটি কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে, যে পেইন, টাচ, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, পজিশন, ভাইব্রেশন, পোস্টেরিয়র কলাম, আর সামনের দিকে হচ্ছে মোটর কলাম, যেটা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট কিন্তু লেটারালেও পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট মানে কর্টিক্যাল, মানে ব্রেন থেকে যে ট্র্যাক্টগুলো স্পাইনাল কর্ড হয়ে সামনের দিকে এসে মোটর হিসাবে প্রেজেন্ট করে আমাদের অ্যাকশনে যাচ্ছে, মোটর ফাংশন, সেটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কিন্তু আছে। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে যেটি সেন্সর। স্পাইনোথ্যালামিক মানে স্পাইন থেকে, পেরিফেরি থেকে ওর সেন্সেশন অনুভূতিগুলো ব্রেনে নিয়ে যাচ্ছে, সেটাকে বলতেছি আমরা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্পাইনাল কর্ডের এই বেসিক কথাগুলি আমাদের মনে রাখতে হবে। যদি আমরা আরও সামারি করতে চাই, আমাদের মনে রাখতে হবে যে এই স্পাইনাল সেগমেন্ট কিন্তু অনেক উপরে, আর ফাইবার কিন্তু অনেক নিচ দিয়ে আসে। এটা আমাদের মূল বেসিক প্রতিপাদ্য বিষয়। আমরা অনেকের ভুলে যাই, যে কথাটা আমি ক্লাসে শুরুতে বলছিলাম, আজকের ক্লাসে আমরা এমন কিছু বিষয় ক্লিয়ার হব যেটা আমাদের অনেকের কনফিউজড। যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে L4 এর নার্ভ ফাইবার কিন্তু এখানেই না, L4 এর নার্ভ সেগমেন্ট রুট ভ্যালু কিন্তু অনেক উপরে। অতএব প্যাথোলজি ওখানে, আর তুমি বুঝতেছো এখানে, বুঝতে পারছি না। যেমন ধরো L1 ফাইবারে তোমার যে প্রবলেম তুমি পাচ্ছ, ডার্মাটোম আমরা জানি কি, ওয়ান স্পাইনাল নার্ভ যে সেন্সর স্কিনের যে নার্ভ সাপ্লাই আমরা দেয়, সে L1 যে অংশটাতে আমাদের সেন্সেশন প্রবলেম দেখতেছি, ডার্মাটোম সমস্যা কিন্তু আমি দেখতেছি এই জায়গাটাতে, কিন্তু তার ওই প্রবলেম কিন্তু ওই জায়গাতে না, স্পাইনাল কর্ডের ওই অংশে না, তার অনেক উপরে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তাহলে আমাদের রোগ ডায়াগনোসিস ভুল হয়ে যাবে, আমরা এমআরআই আমাদের ভুল হয়ে যাবে, এবং আমরা মিস ইন্টারপ্রিটেশন করব, যার ফলে আমরা সঠিকভাবে আমরা সেবা দিতে ব্যাহত হব। এই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে আরও অনেক ব্যাপক আলোচনা আমাদের সামনে করব। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।